বোরকে মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী ও নতুনের সাজানো গোছানো সংসারের ঝড়ের মতো একদম পূর্বাভাস নিয়ে হাজির হয়েছে ভোরের উপস্থিতি। ঘটনার সূত্রপাত হয় কমলিনীর এক অদ্ভুত প্রস্তাব কেন্দ্র করে। নতুনের ইনস্টিটিউটে একটি বিশেষ অনুষ্ঠান থাকায় কমলিনী নতুনকে বলেছিল যে অনুষ্ঠান শেষে যেন ভোরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে, কারণ তারা সবাই একসঙ্গে মিলে রাতের খাবারটা সারতে চায়, মানে ডিনার করতে চায়। কমলিনীর এই প্রস্তাবে নতুন রাজি হলেও বাধা দেয় ভোর। সে এই স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে পেট ভরা আছে, সে খেতে পারবে না, তাই সে ডিনার করতে পারবে না। কমলিনী বারবার অনুরোধ করা সত্ত্বেও ভোর নিজের অবস্থানে অনড় থাকে, কারণ সে কমলিনীর উপর রাগ করেছে। কমলিনী তাকে বোঝানোর চেষ্টা করে যে অনুষ্ঠান শেষ হতেই অনেক রাত হবে, তখন হালকা হয়তো কিছু খেতে ইচ্ছে করতে পারে, তাই তাই আগে ভাগে না বলাটাই ঠিক। কিন্তু ভোরের এক এক ঘেয়েমি দেখে অবাক হয় কমলিনী। কমলিনী আর কোনো কথাই বলে না। এরপর দেখা যাবে সেখান থেকে বিদায় নেয় কমলিনী। কমলিনী চলে যাওয়ার পর নতুন ভোরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে যে কমলিনী হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেনি, তাই তার কথায় যেন ভোর কিছু মনে না করে। কিন্তু ভোরের গলায় অভিমানের সুর স্পষ্ট ধরা পড়েছে। সে সরাসরি নতুনকে জানিয়ে দেয় যে কমলিনীর প্রত্যেকটি কথা আর তার উদ্দেশ্য প্রণীত মনে হচ্ছে। ভোরের মতো কমলিনীর ইচ্ছে করতেই তাকে তাকে ওই কথাগুলো বলছে, যাতে সে অস্থির বোধ করে। নতুন যখন কমলিনীর পক্ষ নিয়ে তাকে ডিফেন্ড করার চেষ্টা করে, তখন ভোর আরো উত্তেজিত হয়ে পড়ে। সে নতুনকে বলে যে সব সময় কমলিনী ঠিক আর বাকিরা ভুল, এমনটা ভাবা ঠিক নয়। এমনকি নতুন তাকে অভিনন্দন জানায় যে পাল্টা যুক্তি দেয়, সে তো কখনো নতুনের অভিনন্দন জানাতে বলেনি। এরপর ঘটঘট করে ভোর সেখান থেকে নিচে নেমে যায়, আর নতুন একা দাঁড়িয়ে ভাবতে থাকে কমলিনীর আচরণের কথা পরিবর্তন নিয়ে। নতুনের মন খটকা লাগে যে কমলিনী কেন ইদানিং ভোরের প্রতি এতটা কঠোর বা অন্য আচরণ করছে। সে বুঝতে পারছে না যে কমলিনী কিসের জন্য এটা করছে। কমলিনী কি ভোরের প্রতি একটু বেশি আগ্রহ? না কমলিনী, আমি তোমাকে বোঝাবো, তোমাকে আমার বোঝাতেই হবে যে কমলিনী তো বোঝে, আর ভোর ভোর তো হচ্ছে একটা বাচ্চা মেয়ে, এটাই ভাবতে থাকে নতুন। একদিকে ইনস্টিটিউটের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, সেখানে উপস্থিত হয়েছে গল্পের সব গুরুত্বপূর্ণ চরিত্ররা। মিঠিল, বাবিল, বর্ষা, বুবলাই, কৃষাণু, মিঠি এবং অবশ্যই অয়নদীপ, কুর্চি। কুর্চি এই অনুষ্ঠান নিয়ে খুব উত্তেজিত থাকলেও কমলিনীর মনটা ছিল ভীষণ ভার। অয়নদীপ কমলিনীর এই গভীর মুখ দেখে তাকে প্রশ্ন করে বসে যে সে মন খারাপ কেন। কমলিনী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে দীর্ঘ বছর ধরে মিঠিকে সে নিজের মেয়ের মুখে আগলে রেখেছে, আর এখন মিঠির বিয়ের পর অন্যের ঘরে চলে যাবে ভেবেই তার মনটা খুব খারাপ, ভালো নেই তার মনটা। কিন্তু তীক্ষ্ণ ভিত্তি সম্পূর্ণ অয়নদীপ বুঝতে পারে যে না, কমলিনী অন্য বিষয় নিয়ে মন খারাপ। কমলিনীর মন খারাপের কারণ শুধু মিঠি নয়, বরং অন্য কিছু। সে কমলিনীকে সাবধান করে দেয় সে বাইরের লোকদের যেন সে তার ব্যক্তিগত জীবনে অন্তরে বেশি প্রবেশ করতে না দেয়। অয়নদীপের এই কথা শুনে কুর্চি বিরক্ত হয়। অয়নদীপকে থামানোর চেষ্টা করে যাতে সে কমলিনীর মনে কোনো সন্দেহ না হয়, তাই অয়নদীপ বারবার করে করে অয়নদীপকেও সাবধান করতে চায় কুর্চি। কিন্তু অয়নদীপ নাছোড়বান্দা। অয়নদীপ কিছুতেই কমলিনীকে সরাসরি বলেই দিবে, কিছুতেই কুর্চির কথা শুনবে না। কুর্চি বারবার করে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে সে নতুনদার অতটা প্রশ্রয় দেওয়া বা ভোরের মতো বাইরের মেয়েকে বাড়িতে অতটা জায়গা দেওয়াটা ঠিক হচ্ছে না, সেটাই বোঝানোর চেষ্টা করে। আর কমলিনীকে সেই কথাটাই বারবার বলে দেয়।
কমলিনীর তার ও নতুনের সম্পর্কের গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী হওয়াটা চেষ্টা করে। সে অয়নদীপকে জানায় যে নতুন এমন একজন মানুষ যে বাড়ির বাইরে যাই করুক না কেন, ঘরে ফিরে কমলিনীর সঙ্গে খাবার খেতে খেতে গল্প করাটা তার জীবনের সবচেয়ে বড় আনন্দ বা অক্সিজেন। সে বিশ্বাস করে যে নতুন তাকে ছাড়া আর কাউকে চেনে না। কিন্তু অয়নদীপ তাকে বাস্তবের রুক্ষ রূপটা দেখানোর চেষ্টা করে। সে বলে যে নতুন হয়তো সহজ সরল মানুষ, কিন্তু এই ভোর মেয়েটিকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। এই মেয়েটাকে দেখিয়ে যেন কেমন লাগছে। তার মতে ভোরের চোখ নতুনের প্রতি এক অদ্ভুত দুর্বলতা আছে, যা যে কোনো সময় একটা সাজানো সংসার ভেঙে চুরমার করে দিতে পারে। বিশেষ করে সেদিন যেভাবে ভোর নতুনকে জড়িয়ে ধরেছিল তা দেখে উপস্থিত অনেকেই ক্ষুব্ধ হয়েছিল। বাবিল এবং ভোবলাই ভেঙে পড়ে এই বিষয়টা নিয়ে। বাড়াবাড়ি পছন্দ করছে না, যদিও বর্ষা ভোরের পক্ষ নিয়ে কথা বলে এবং তাকে একজন সোজাসাপটা মেয়ে হিসেবে গণ্য করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন ভোরের দুজনেরই সঙ্গীত গাওয়া। মঞ্চে হলুদ পাঞ্জাবি নতুনকে যেমন হ্যান্ডসাম লাগছিল, তেমনি ভোরকেও শাড়ি পরে ও সাজে অপরূপ দেখাচ্ছিল। কমিউনিকেশন দেখে বর্ষা মুগ্ধ হলেও কমলিনীর বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। নতুন আর ভোর যখন একে অপরের চোখের দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে, তখন উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ফেটে পড়লেও কমলিনীর কাছে মনে হচ্ছিল সেই সুর তার জীবনের ছন্দ কেটে দিচ্ছে। অয়নদীপ বারবার কমলিনীকে কান পড়া দিতে থাকে যে এই মেয়ের ডেঞ্জারাস, এই মেয়েকে একদমই ঠিক লাগছে না, মেয়ের ব্যবহার আচরণ একদম ঠিক লাগছে না। সে কমলিনীকে সতর্ক করে বলে যে একজন পুরুষ যতই ভালো হোক না কেন, ভোরের মতো মেয়েরা তাদেরকে দুর্বল করে দেয়, দুর্বল করে দিতে জানে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন কমলিনী প্রকাশ করে যে নতুন আর ভোর একটি সেমিনারে কাজে একসঙ্গে বিদেশ যাচ্ছে। আর অয়নদীপ বলছিল যে একদমই যেন তাদেরকে কোনো রকম ভাবে কোনো উৎসাহিত দেয়, একসঙ্গে যেন না চলতে দেয়। আর তখন তো নতুন মানে অয়নদীপের এই কথা শুনে কমলিনী বলে ওঠে যে ওরা তো একসঙ্গে বিদেশও যাচ্ছে। অয়নদীপ কথাটা শুনেই অবাক হয় আর বলে খবরটা শুনে অয়নদীপ আকাশ থেকে যেন পড়ে। সে তো কমলিনীকে এই কথা শুনে বলতে থাকে বিদেশ যাত্রা আটকানোর জন্য জোর দেয়, কারণ তার মনে হচ্ছে এই বিদেশ যাত্রাই হবে কমলিনীর সংসারের কালবৈশাখী ঝড় আসার প্রধান কারণ। কমলিনী দোটানায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে কি করবে? একদিকে তার দীর্ঘদিনের বিশ্বাস, অন্যদিকে চারপাশের মানুষেরা সতর্ক আর নিজের চোখের সামনে দেখা নতুনের সঙ্গে ভোরের ঘনিষ্ঠতা। সে কি করবে বুঝতে পারে না। সে অয়নদীপকে বলে যে ইনস্টিটিউটের কাজে সে বাধা দেওয়ার মতো নিচু মানসিকতার কাজটা করতে পারবে না, এমনটা হতে পারবে না। কিন্তু অয়নদীপ তাকে হুঁশিয়ার করে দেয় যে এই ঝড় যখন আসবে তখন হয়তো আর সামলানোর সম্ভব হবে না, সামলানোর সময় থাকবে না। অনুষ্ঠান শেষে কমলিনী যখন নতুনের দিকে তাকায়, যখন সে নতুনের চোখের মনিতে নিজেকে নয় বরঞ্চ ভোরের ছায়া দেখতে পায়, রাগে অভিমানে আর নিরাপত্তাহীনতায় কমলিনীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বাড়ি ফেরার পথে এক চরম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কমলিনী আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে নতুনের উপর ভীষণ রেগে যায়। এভাবে মাথা ভোরকে তাদের বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যেতে বলে। কিন্তু নতুন এই কথা শুনে অবাক হয়ে যায়। কমলিনীর এমন রূপ দেখে নতুন আর ভোর দুজনেই স্থবিত হয়ে যায় যে কমলিনী এতদিন ধৈর্য আর ভালোবাসার মুহূর্ত প্রতীক ছিল, তার এই রুদ্র মূর্তি দেখে সবাই হতবাক। এই ঘটনার পর নতুন আর কমলিনীর সম্পর্কে যেন ফাটল ধরবে। কমলিনীর কণ্ঠস্বর তো রেগে একদম কাঁপছিল। বাড়ির ড্রয়িং রুমের নিরস্ততা ভেঙে তার চিৎকার যেন পাথরের ধাক্কা খেয়ে ফিরে আসছিল। নতুন স্বস্তি হয়ে দাঁড়িয়ে আছে, তার পরনের সেই হলুদ পাঞ্জাবিটা এখনো যেন বিদ্রুপ করছে। তাকে পাশে দাঁড়িয়ে থাকা ভোর অপমানের নীল হয়ে গেছে।
তার চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত জেদ। কমলিনীর চিৎকার করে বলতে থাকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও ভোর, এক্ষুনি এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, এই মুহূর্তেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অনেক হয়েছে তোমার, আর নাটক আমি দেখতে পারবো না। আমি এতদিন চুপ করেছিলাম, কারণ ভেবেছিলাম তুমি ছোট, অবুঝ, কিন্তু না, তুমি আগ্নেয়গিরির মতো আমার সাজানো সংসারটা পুড়িয়ে ছাই করে দিতে এসেছো। যে হাত দিয়ে আমি তোমাকে খাইয়েছি, সেই হাতে আজ তোমাকে বিদায় দিচ্ছে। দয়া করে আর কোনোদিনও তুমি এই বাড়িতে ঢুকবে না, এই বাড়ির চৌকাঠ পাড়াবে না, বুঝতে পেরেছো? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার জন্য অনেক অশান্তি হয়েছে, আমি আর এই অশান্তি পোয়াতে পারবো না। তখন নতুন বলে, কমলিনী তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ভোর হচ্ছে আমাদের সন্তানদের মতো। আর তখন কমলিনী বলে, "এই কথাটা আমিও ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি দিন যাচ্ছে আর ও আমার সংসার ভাঙার কারণ হচ্ছে। তাই ওকে তো আমি এই বাড়িতে রাখতে পারবো না, ওকে এই বাড়িতে আর আসতে বলতেও পারবো না। তাই এক্ষুনি ওকে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে।" নতুন কমলিনীর কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। নতুন এগিয়ে এসে কমলিনীর হাত ধরার চেষ্টা করে। কমলিনী, তুমি শান্ত হও, এটা তুমি কি বলছো? অনুষ্ঠানের পর সবাই ক্লান্ত, এই মাঝরাতে মেয়েটা কোথায় যাবে? তারা, তাছাড়া ও তো আমার ইনস্টিটিউটের ছাত্রী, আর আমার দায়িত্ব আছে তো, ও তো আমার কলিগ। আর নতুনদের, মানে নতুনের কথা শেষ হওয়ার আগেই কমলিনী হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। ছাত্রী, কলিগ, নাকি অন্য কিছু? নতুন, নয়নদীপ দা ঠিকই বলেছিল, আমি অন্ধ ছিলাম। যে মেয়েটা সবার সামনে তোমাকে এভাবে জড়িয়ে ধরতে পারে, সে মেয়েটা চোখের চাহনি তোমার দিকে অগ্রকামনার মতো বিধে থাকে, তাকে আমি আমার আন্দরের ঠাঁই দিয়েছি? না, আর ঠাঁই দিতে পারবো না। আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু বেঈমান নই। আমি জানি কোনটা ভালোবাসা আর কোনটা দখল করার চেষ্টা। ভোর এবার মুখ খোলে, তার কণ্ঠে কোনো অপরাধবোধ নেই, বরং এক তীব্র দহন। সে ধীরে পায়ে কমলিনীর সামনে গিয়ে দাঁড়ায়। তখন ভোর বলতে থাকে, আমাকে বের করে দিচ্ছেন তো? বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন কমলিনী দেবী, জোর করে কাউকে বেঁধে রাখা যায় না। আপনি আপনি ভয় পাচ্ছেন কারণ আমি, জানেন, আপনার আর স্যারের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে সেটা আমি পূর্ণ করে দিয়েছি। স্যার আপনার কাছে শুধু ভাত কাপড় আর সংসারের হিসাব পান, কিন্তু আমার কাছে পান তার শিল্পী সত্তার অক্সিজেন। আপনি আমার বাড়ি থেকে বের করে দিতে পারেন, কিন্তু স্যারের মন থেকে মুছতে পারবেন না। মুছবেন কিভাবে আমাকে বলুন? এই কথা শুনে কমলিনী যেন পাথর হয়ে যায়। এই স্পর্ধা সে কল্পনাও করতে পারেনি। নতুনের মুখটা তখন অপমানের আর যন্ত্রণার কুঁকড়ে গিয়েছে। সে ভোরকে ধমক দিয়ে বলে, ভোর চুপ করো, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আমি তোমাকে শিখাইনি? বড়দের সম্মান করতে জানো, বুঝতে পেরেছো? ভোর নতুনের দিকে তাকিয়ে হাসে। স্যার, আজ তো সব শেষ করেই দিলেন উনি, তাই না? আর সম্মানের কি বা বাকি আছে? আপনি ভালো করে জানেন, আপনার ওই বিদেশ যাওয়ার সেমিনারে আমি, আমার কাছে আছে, আমি এটা ছিঁড়ে ফেলবো না, কারণ আমি জানি আপনি না গেলেও আপনার স্বর্গ অপূর্ণ থেকে যাবে। ওই বলে ভোর নিজের ব্যাগটা কাঁধে নিয়ে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে সদর দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। বাড়িটা যেন এক মায়ায় শ্মশান হয়ে যায়। তখন নতুন সোফায় ধপ করে বসে পড়ে, মাথায় হাত দেয়, তখনও দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার মনে হচ্ছে সে জিতে গেছে, কিন্তু বুকের ভেতরটা হু হু করে এক অজানা শূন্যতায়। কিছুক্ষণ পর নতুন শান্ত গলায় বলে, তুমি আজ শুধু ভোরকে বের করে দিলে না কমলিনী, তুমি আজ আমার উপর থেকেও তোমার অধিকারটা হারিয়ে ফেললে। এক মেয়েকে রাত দুটোর সময় একা রাস্তায় বের করে দিয়ে তুমি প্রমাণ করলে যে তুমি কতটা নিষ্ঠুর হতে পারো। আমি তোমাকে চিনতে ভুল করেছি। কমলিনী অবাক হয়ে যায় নতুনের কথায়, নতুনের দিকে তাকায়। আমি নিষ্ঠুর যে স্বামী, একটা মেয়ের সাথে বিদেশে সেমিনারে যাওয়ার স্বপ্ন,
স্বপ্নকে তাকে সাবধান করাটাই কি নিষ্ঠুরতা? আমি আমার সংসারটা বাঁচাতে চেয়েছি, এটাই কি আমার ভুল? কমলিনী এটাই ভাবছে। নতুন উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করে দেয়। যাওয়ার আগে শুধু বলে যায়, সংসারটা বাঁচে বিশ্বাস, সন্দেহই নয়। ভোর তো চলে গেল, কিন্তু আমাদের মাঝখানে যে পাঁচিলটা তুলে দিল, সেটা বহু সময় লাগবে বোধ হয়, আর কোনো দিনও ভাঙবে না। কাল থেকে আমি ইনস্টিটিউটেই থাকবো, এখানে আর আমার দম বন্ধ হয়ে আসছে। নতুনের এ কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী। নতুন নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। বাইরে নিরস্তব। ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে থাকে কমলিনী। তার চোখের সামনে তখন অয়নদীপের সেই সর্থকতা বার্তাগুলোর ভাসছে। সে কি অয়নদীপের কথায় কান দিয়ে সে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো। ওইদিকে অন্ধকার রাস্তায় হাঁটতে থাকে ভোর। ফোনে কাউকে একটা মেসেজ করে, কাজ হয়ে গিয়েছে। কমলিনী নিজেই কবর খুঁড়েছে।